গত সপ্তাহে আমরা শুনছিলাম কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বামুনের মেয়ে। এই উপন্যাসে শরৎচন্দ্র যে চিত্র এঁকেছেন তাতে নারীর প্রতি তার চিরায়ত মমত্ববোধ লক্ষণীয়। এই উপন্যাসে তৎকালীন সনাতন ধর্মাবলম্বীদের সামাজিক গোঁড়ামি, কুসংস্কার ও জাতিভেদের কথা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন লেখক। আজ আমরা শুনব এই উপন্যাসের দ্বিতীয় পর্ব। উপন্যাসের সূত্রধর জয়িতা, সন্ধ্যার চরিত্রে আছে সোনালী, জগদ্ধাত্রীর চরিত্রে রূপা, প্রিয়নাথের ভূমিকায় দীপ, রামময়ের ভূমিকায় সুমিত, শব্দ সংযোজন, পরিমার্জন এবং আবহে অমৃতা এবং গৌরী, প্রচ্ছদ হৃদ, সম্পূর্ণ নির্দেশনা প্রিয়াঙ্কা, মূল ভাবনা সায়নী। শুরু হচ্ছে বামুনের মেয়ে উপন্যাসের দ্বিতীয় পর্ব। রোববার মানে গপ্পবার। সম্মুখের একটা দাওয়ায় বসিয়া সন্ধ্যা নিবিষ্ট চিত্তে সেলাই করিতেছিল। জগদ্ধাত্রী আহ্নিক সারিয়া পূজার ঘর হইতে বাহির হইয়া আসিয়া ক্ষণকাল কন্যার প্রতি এক দৃষ্টে চাহিয়া থাকিয়া বলিলেন, সকাল থেকে কি অত সেলাই হচ্ছে সন্ধে? বেলা যে দুপুর বেজে গেছে, নাওয়া খাওয়া করবি নে? পরশু সবে ভর্তি করেছিস, আবার কিন্তু পিত্তি পড়ে অসুখ হবে, তা বলে দিচ্ছি। সন্ধ্যা দাঁত দিয়া বাড়তি সুতাটা কাটিয়া ফেলিয়া কহিল, বাবা যে এখনো আসেনি মা। তা জানি, কেবল বিনি পয়সার চিকিৎসা সারতে কত বেলা হবে সেইটা জানি। আর বেশ তো, আমি তো আছি, তোর উপোস করে থাকবার দরকারটা কি? সন্ধ্যা নীরবে কাজ করিতে লাগিল, জবাব দিল না। মা প্রশ্ন করিলেন, সেলাইটা কিসের হচ্ছে শুনি? মেয়ে অনিচ্ছুক অস্ফুট কণ্ঠে কহিল, এই দুটো বোতাম পরিয়ে দিচ্ছি। তা জানি মা, জানি, নইলে আমার কাপড়খানা সেরে রাখতে বসেছিস কিনা তা জিজ্ঞেস করিনি। কিন্তু কি বাপসোয়াগী হয়েছি সন্ধে, যেন পৃথিবীতে ও আর কারও নেই। কোথায় একটা বোতাম নেই, কোথায় কাপড়ের কোণে একটু খোঁচা লেগেছে, কোন পিরানটায় একটু দাগ ধরেছে, জুতো জোড়াটার কোথায় একরতি সেলাই কেটেছে, সেই নিয়েই দিবারাত্রির আছিস। এছাড়া সংসারে আর যেন কোনো কাজই নেই তোর। সন্ধ্যা মুখ তুলিয়া একটুখানি হাসিয়া কহিল, বাবার যে কিছু নজরে পড়ে না মা। জবাব শুনিয়া মা খুশি হইলেন না, বলিলেন, পড়বে কি করে? বিনি পয়সা ডাক্তারিতে সময় পেলে তো? বলি দুলে মাগিরা গেল? যাবে বই কি, কিন্তু সে কবে? ছোঁয়ানেপা করে জন্ম ঘুচে গেলে তারপরে? আবার যে বড় ছুঁচে সুতো পড়াচ্ছিস, উঠবি না বুঝি? তুমি যাও না মা, আমি এখনই যাচ্ছি। এই অসুখ শরীরে তুমি যা ইচ্ছে করো গে মা। তোমাদের দুজনের সঙ্গে বকতে বকতে আমার মাথা গরম হয়ে গেল। সংসারে আর আমার দরকার নেই। এইবার আমি শাশুড়ির কাছে গিয়ে কাশি বাস করব, তা কিন্তু তোমাদের এই স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি। এই বলিয়া জগদ্ধাত্রী ক্রোধ ভরে একটা পিতলের কলসি তুলিয়া লইয়া খিড়কির পুকুরের দিকে দ্রুত পদে চলিয়া গেলেন। সন্ধ্যা আনত মুখে মুখ টিপিয়া শুধু একটু হাসিল। জননীর কোনো কথার উত্তর দিল না। তাহার সেলাই প্রায় শেষ হইয়াছিল। ছুঁচ সুতা প্রভৃতি এখনকার মতো একটা ছোট সাবানের বাক্সে গুছাইয়া রাখিয়া উঠিবার উপক্রম করিতেছিল। তাহার পিতার শোরগোলে চমকিয়া মুখ তুলিল। তিনি সদাই ব্যস্ত। এই মাত্র বাড়ি ঢুকিয়াছেন। হাতে একটা হোমিওপ্যাথি ঔষধের ছোট বাক্স এবং বগলে চাপা কয়েকখানা ডাক্তারি বই। মেয়েকে দেখিয়াই বলিয়া উঠিলেন, সন্ধে, এই ওর তোমা চট করে আমার বড় ওষুধের বাক্সটা একবার। ও
কি যে করি কিছুই ভেবে পাইনি, এমনই মুশকিলের মধ্যে। সন্ধ্যা তাড়াতাড়ি উঠিয়া পিতার হাতের বাক্স ও বইগুলা লইয়া এক ধারে রাখিয়া দিল। বারান্দায় ইতিপূর্বে যে মাদুরখানি পাতিয়া রাখিয়াছিল তাহারই ওপর হাত ধরিয়া বসাইয়া দিয়া পাখার বাতাস করিতে করিতে বলিল, আজ কেন তোমার এত দেরি হলো বাবা? দেরি? আমার কি না আবার খাবার ফুরসত আছে ভেবেছিস? যে রোগীটির কাছে না যাব তারই রাগ, তারই অভিমান। এই প্রিয় মুখুজ্জের হাতের এক ফোঁটা ওষুধ না পেলে যেন কেউ আর বাঁচবে না। তা ভয় যে নেহাত মিথ্যে তা যদিও বলতে পারিনি, কিন্তু এই প্রিয় মুখুজ্জে তো একটাই, দুটো তো নয়। তাদের বলি এই নন্দমিত্তির লোকটা যা হোক একটু প্র্যাকটিস তো করছে, দু একটা ওষুধও যে জানে না তা নয়, কিন্তু তা হবে না, মুখুজ্জে মশাইকে নইলে চলবে না। আর তাদেরই বা কি বলি, একটা ওষুধের সিমটম যদি মুখস্থ করবে, আরে অত সহজ বিদ্যে নয়, অত সহজ নয়। তাহলে সবাই ডাক্তার হতো, এই সবাই প্রিয় মুখুজ্জে হতো। বাবা জামাটা ছেড়ে ফেলো না। ছাড়ছি রে মা, ছাড়ছি। এই আজই এই ধাঁ করে পালসা ডিলাটা দিয়ে ফেললি। প্র্যাকটিস তো করছিস, কিন্তু বল দেখি তার অ্যাকশন, দেখি আমার মতো কেমন তুই কণ্ঠস্থ বলে যেতে পারিস। এই নে সন্ধে, ধর দেখি মা বইখানা, একবার পালসা ডিলাটা। তোমার আবার বই কি হবে বাবা? আজ খাওয়া দাওয়ার পরে ওই ওষুধটাই তোমার কাছে পড়ে নেব। দেবে পড়িয়ে বাবা? দেব বই কি মা, দেব বই কি। নকশের সঙ্গে তফাৎটা হচ্ছে আসলে ওই, হ্যাঁ হ্যাঁ, ওই বইখানা একবার নিয়ে আয়। তোমার পায়ে ততক্ষণ তেলটুকু মাখিয়ে দিই না বাবা, বড্ড বেলা হয়ে গেছে, মা আবার রাগ করবেন। বলিয়া সে একবার উদ্বিগ্ন নেত্রে দেখিয়া লইল তাহার জননী ঘাট হইতে ফিরিতেছেন কিনা, এবং আপত্তি করিবার পূর্বেই তেলের বাটি হইতে খানিকটা তেল লইয়া বাবার পায়ে মাখাইয়া দিল। একটু সবুর করলি না মা, একবার দেখে নিয়ে। আজ কাকে কাকে দেখলে বাবা? আচ্ছা, পঞ্চাজেলের ঠাকুর দাদা? সে বুড়ো, ওই ব্যাটা মরবে মরবে মরবে, তুই দেখে নি সন্ধে। আর ওই চাটুজ্জে, ও হারামজাদার নামে আমি কেস করে তবে ছাড়বো। যে রুগীটিকে অমনি তাকে দিয়ে ভাঙচি দিয়ে আসবে কেন? একদিনের বেশি যে কেউ আমার ওষুধ খেতে চায় না, তো সে কেন? সে কেবল ওই নচ্চার বোম্বেটে বাজি উল্লুকের জন্যে। এ কি করেছে জানিস? পঞ্চা ঠাকুরদাকে যাই একটি রেমিডি সিলেক্ট করে দিয়ে এসেছি, অমনি ব্যাটা পিছন পিছন গিয়ে বলেছে, আই কই কই দেখি কি দিলে। সন্ধ্যা ক্রুদ্ধ স্বরে কহিল, তারপরে? তাহার পিতা ততোধিক ক্রুদ্ধ স্বরে বলিলেন, ব্যাটা বজ্জাত ঢক ঢক করে সমস্ত শিশিটা খেয়ে ফেলে বলছে চাই ওষুধ, এই তো সমস্ত খেয়ে ফেললুম, কই আমার ওষুধ সে খাক দেখি। এই বলে না 1 সিসি ক্যাস্টর অয়েল দিয়ে এসেছে। তারা বলে, ঠাকুর তোমার ওষুধ সে এক চুমুকে খেয়ে ফেললে, তার ওষুধ তুমি খেতে পারো তো তোমার ওষুধ আমরা খাবো, নইলে না। সন্ধ্যা ভয়ে ব্যাকুল হইয়া বলিল, সে তো তুমিও খাওনি বাবা। না তা কি আর খাই, কিন্তু এতটা বেলা পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে বেরোলুম, একটা রুগী জোগাড় করতে পারলুম না। ওই পরাণের নামে আমি নিশ্চয়ই কেস করব, তোকে বললুম সন্ধ্যা। ক্ষোভে অভিমানে সন্ধ্যার চোখে জল আসিতে চাহিল। এই পিতাটিকে সংসারে সর্বপ্রকার আঘাত, উপদ্রব, লাঞ্ছনা, উপহাস, পরিহাস হইতে বাঁচাইবার জন্য সে যেন অহরহ তাহার 10 হাত বাড়াইয়া আড়াল করিয়া রাখিত। সজল কণ্ঠে কহিল, কেন বাবা তুমি পরের জন্য রোদে রোদে ঘুরে বেড়াবে? এ বাড়িতেই যে কতজন তোমার ওষুধের জন্য সে ফিরে ফিরে গেল। কথাটার মধ্যে সত্যের কিছু অপলাপ ছিল। পল্লীর গরিব দুঃখীরা ঔষধ চাহিতে আসে বটে, কিন্তু সে সন্ধ্যার কাছে, তাহার পিতার কাছে নয়। বাবার কাছেই সে ছোটখাটো রোগের চিকিৎসা করিতে শিখিয়াছিল।
এবং তাহার দেওয়া ঔষধ প্রায় নিষ্ফল হইত না। কিন্তু গুরুটিকে রোগীরা জমের মতো ভয় করিত। তাই তাহারা সতর্ক হইয়া খোঁজ খবর লইয়া এমন সময়েই বাড়িতে ঢুকিত যেন হঠাৎ মুখুজ্জে মশায়ের হাতের মধ্যে গিয়া না পড়িতে হয়। সন্ধ্যা ইহা জানিত, কিন্তু বাবার জন্য মিথ্যা বলিতে তাহার বাধিত না। কিন্তু পিতা একেবারে ব্যতিব্যস্ত হইয়া উঠিলেন। ফিরে গেল? কে কে? এই কারা কারা? কতক্ষণ গেল? কোন পথে গেল রে? নাম ধাম জেনে নিয়েছিস তো? সন্ধ্যা মনে মনে অত্যন্ত লজ্জা পাইয়া কহিল, নামধামে আমাদের কি দরকার, তারা আপনিই আবার আসবে এখন। তোদের জ্বালায় আর পারি না বাবু। এই নামটা জিজ্ঞেস করতে কি হয়েছিল? এখনই তো একবার ঘুরে আসতে পারত। দেরিতে যদি কঠিন দাঁড়াতে পারে কিছুই বলা যায় না। এখন একটি ফোঁটায় যে সারিয়ে দিতুম রে তাকে। সন্ধ্যা নীরবে তেল মাখাইতে লাগিল, কিছুই বলিল না। পিতা পুনরায় প্রশ্ন করিলেন, কখন আসবে বলে গেল? বিকেল বেলায় হয়তো। হয়তো? দেখ দেখি কিরকম অন্যায়টাই হয়ে গেল। এই ধর, যদি কোনো গতিকে নাই আসতে পারে, ওরে ওরে ও সন্ধে ওই বিপিনের কাছে গিয়ে পড়লো না তো? ওই পরান হারামজাদা তো ওই খোঁজেই থাকে। সে এর মধ্যে খবর পায়নি তো? না বাবু, আর পারি না আমি। এই বাড়িতে কি চাই দুটি মুড়ি মুড়কিও ছিল না? এই দুটো দুটো দিয়ে কি ঘন্টাখানেক বসিয়ে রাখতে পারতিস না রে? যা না বলে দেবো, যেটি না দেখবো। এই এই কে কে কেউ কি মারছে? চলে এসো না। মারে রামময় যে, এটা খোঁড়াচ্ছ কেন বলো দেখি? তাহার সাদর আহ্বান ও কলকণ্ঠে একজন চাষি গোছের মধ্যবয়সী লোক উঠানে আসিয়া দাঁড়াইল এবং নিতান্ত নিষ্পৃহ স্বরে কহিল, আগে না, ও কিছু না। কিছু না? এই বিলক্ষণ দিব্যি খোঁড়াচ্ছ যে। তেল মাখানোটা একটু রাখ না সন্ধে। কিছু না, স্পষ্ট আর্নিকা কেস দেখতে পাচ্ছি। না না, তামাশা নয় হে রামময়। কই কই দেখি পাটা। পা দেখানোর প্রস্তাবে রামময় একটিবার করুণ চক্ষে সন্ধ্যার মুখের পানে কটাক্ষে চাহিয়া বলিল, আগে হ্যাঁ, এই পাটা একটু মুচড়ে কাল পড়ে গিয়েছিলাম। প্রিয়বাবু কন্যার প্রতি দৃষ্টিপাত করিয়া একটু হাস্য করিয়া কহিলেন, দেখলি তো সন্ধে, দেখেই বলেছে কিনা আর্নিকা। আমরা দেখলেই বুঝতে পারি। তা পড়লে কি করে? আগে ওই যে বললুম পা মুচড়ে, দরজার পাশেই একটা জল যাওয়ার ছোট নর্দমার উপর থেকে ছেলেগুলো তক্তাখানা সরিয়ে ফেলেছিল অন্যমনস্ক হয়ে। অন্যমনস্ক? ম্যাগনা সেভিস। সন্ধে মা মনে রাখবে, স্বভাবটাই আসল জিনিস। মহাত্মা হেরিং বলেছেন, অন্যমনস্ক হয়ে। তারপর যেই পা বাড়াবো অমনি দুমড়ে পড়ে। থামো থামো, এই যে বললে মুচড়ে, মুচড়ানো আর দোমড়ানো এক নয় রাম। আগে না, তা ওই পা মুচড়েই পড়ে গেলুম বটে। অন্যমনস্ক মনে থাকে না? এই বলে এই ভোলে একনা সেভিস। তারপর তারপর আর কি ঠাকুরমশাই, কাল থেকেই বেদনায় পা ফেলতে পারছি না। বলিয়া লোকটা উৎসুক চক্ষে একবার সন্ধ্যার মুখের প্রতি চাহিয়া নিঃশ্বাস ফেলিল। সন্ধ্যা তাড়াতাড়ি কহিল, বাবা বেলা হয়ে যাচ্ছে, একটু আর্নিকা। থাম না সন্ধে, এই কেসটা স্টাডি করতে দে না। সিমিলিয়া সিমিলিভস রেমিডি সিলেক্ট করা তো ছেলে খেলা নয়, বদনাম হয়ে যাবে। তারপরে বেদনাটা কি রকম বলো দেখি রামময়। আগে বড্ড বেদনা ঠাকুরমশাই। তা নয় তা নয়, কি রকমের বেদনা? ঘর্ষণ বধ না মর্ষণ বধ, সূচিবিদ্ধ বধ না বৃশ্চিক দংশন বধ? কনকন করছে না ঝনঝন করছে? আগে হ্যাঁ ঠাকুরমশাই, ঠিক ওই রকমই করছে। তাহলে ঝনঝন করছে, ঠিক তাই। তারপরে আর কি হবে ঠাকুরমশাই, কাল থেকে ব্যথায় মরে যাচ্ছি। থামো থামো, কি বললে? মরে যাচ্ছ?
রামময় অধীর হইয়া উঠিয়াছিল। কহিল, তা বই কি মুখুজ্জে মশাই, খুঁড়িয়ে চলছি, পা ফেলতে পারিনে, আর মরা নয় তো কি। তাছাড়া ছোড়াগুলো যে বজ্জাত, কথা শোনে না, বারণ মানে না। ওই তক্তাখানা নেই তাদের যত খেলা। আবার কোনোদিন হয়তো আঁধারে পড়ে মরবো দেখতে পাচ্ছি। যা হয় একটু ওষুধ দিয়ে দিন ঠাকুর মশাই, ভারী বেলা হয়ে গেল। বাবা আনিকা দুফোটা। প্রিয়বাবু মেয়ের প্রতি চাহিয়া একটু হাস্য করিয়া বলিলেন, না মা না, এ আর্নিকা কেস নয়। বিপিন হলে তাই দিয়ে দিত বটে। 4 ফোঁটা একোনাইট 30 শক্তি, 2 ঘন্টা অন্তর খাবে। সন্ধ্যা 2 চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, একোনাইট বাবা? হ্যাঁ মা, হ্যাঁ, মৃত্যু ভয়, মৃত্যু ভয়, পড়ে মরবো। সিমিলিয়া সিমিলিভস কাউরেন্টার। মহাত্মা হেরিং বলেছেন, রোগের নয়, রোগীর চিকিৎসা করবে। মৃত্যু ভয়ে একোনাইট প্রধান। বিপিনে হলে তবু হারামজাদা চিকিৎসা করতে আসে। রামময় শিশি নিয়ে যাও আমার মেয়ের সঙ্গে, 2 ঘন্টা অন্তর 4 বার করে খাবে। ও বেলা গিয়ে দেখে আসবো না হয়। আর ভালো কথা, পড়ানে যদি এসে বলে, কই কই দেখি কি দিলে, খবরদার শিশি বার করো না বলে দিচ্ছি। হারামজাদা ঢক ঢক করে হয়তো সবটা খেয়ে ফেলে আবার ওই ক্যাস্টর অয়েল রেখে যাবে। পেটটা মুচড়ে মুচড়ে উঠছে যে। রামময়কে ঔষধ দিতে সন্ধ্যা উঠিয়া দাঁড়াইয়াছিল। ভয় ব্যাকুল কণ্ঠে বলিয়া উঠিল, ক্যাস্টর অয়েল অতখানি তো সব খেয়ে আসুনি বাবা? না, গাড়ুটা কই রে? তবে বুঝি তুমি? না না না, দে না শিগগির গাড়ুটা। না, বুড়া বাড়িতে যদি কোথাও কিছু পাওয়া যাবে। থাকবে গাড়ু, থাকবে। বলিতে বলিতেই প্রিয়বাবু ঊর্ধ্বশ্বাসে খিড়কির দ্বার দিয়া বাহির হইয়া গেলেন। রামময় কহিল, দিদি ঠাকুরন, ওষুধটা তাহলে? সন্ধ্যা চকিত হইয়া বলিল, ওষুধ? হ্যাঁ, এই যে দিয়ে নে। এই যে তুমি বললে আরনি নাকি, তাই 2 ফোঁটা দিয়ে দাও দিদি ঠাকুরন। মুখুজ্জে মশাই ওষুধ রানা হয়। সন্ধ্যা অন্তরে ব্যথা পাইয়া কহিল, আমি কি বাবার চেয়ে বেশি বুঝি রামময়? রামময় লজ্জিত হইয়া বলিল, না তা না, তবে মুখুজ্জে মশাই ওষুধটা বড় জোর ওষুধ কিনা দিদি ঠাকুরন। আমি রোগা মানুষ, বরঞ্চ গিয়েই না হয় সাথেদের মেতোকে ভুলিয়ে ভালিয়ে পাঠিয়ে দেব। কাল থেকে তার পেট না বাড়ছে, দাদা ঠাকুরের ওষুধ দিলেই ভালো হয়ে যাবে। আমাকে ওই তোমার ওষুধটাই আজ দাও দিদিমণি। সন্ধ্যা বিষণ্ণ মুখে কহিল, আচ্ছা এসো এদিকে। এই বলিয়া সে রামময়কে সঙ্গে লইয়া বারান্দা দিয়া পাশের একটা ঘরে চলিয়া গেল। জগদ্ধাত্রী ঠাকুর ঘরের জন্য 1 ঘড়া জল আনিতে পুকুরে গিয়াছিলেন। বাড়ি ঢুকিয়াই জলপূর্ণ কলসিটা দাওয়ার উপর ধপ করিয়া বসাইয়া দিয়া ক্রুদ্ধ স্বরে ডাক দিলেন, সন্ধে। সন্ধ্যা ঘরের মধ্য হইতে সাড়া দিল, যাই মা। মা কহিলেন, তোর বাবা এখনো ফেরেনি? ঠাকুর পুজো আজ তাহলে বন্ধ থাক। মেয়ে বাহির হইয়া আসিয়া বলিল, বাবা তো অনেকক্ষণ হয়েছেন মা, তেল মেখে নাইতে গেছেন। কই, পুকুরে তো দেখলুম না। তিনি যে কোথায় ছুটিয়া গেলেন সন্ধ্যা তাহা জানিত। একটু চুপ করিয়া থাকিয়া বলিল, আজ বোধহয় তাহলে নদীতে গেছেন, অনেকক্ষণ হলো এলেন বলে। জগদ্ধাত্রী কিছু মাত্র শান্ত হইলেন না, বরঞ্চ অধিকতর উত্তপ্ত কণ্ঠে বলিতে লাগিলেন, সন্ধে, হয় উনি কোথাও যান, না হয় আমিই কোথাও চলে যাই। বারবার বলে দিলুম ভট্টাচার্য মশাই আসতে পারবেন না, আজ একটু সকাল সকাল ফিরো। তবু এই বেলা ঠাকুরের মাথায় একটু জল পর্যন্ত পেলে না। তাছাড়া কাল রাত্রিরে কি করে এসেছে জানিস? বিরাট পরামানিকের সুদের সমস্ত টাকা একেবারে মুকুব করে একেবারে রসিদ দিয়ে এসেছে। সন্ধ্যা আশঙ্কায় পরিপূর্ণ হইয়া কহিল, কে বললে মা? কেন, বিরাটের নিজের বোনই বলে গেল যে।
ভাজকে নিয়ে সে পুকুরে নাইতে এসেছিল। সন্ধ্যা একটুখানি হাসিবার চেষ্টা করিয়া কহিল, ভাই বোনে তাদের ঝগড়া মা, হয়তো কথাটা সত্যি নয়। মা রাগিয়া বলিলেন, কেন তুই সব কথা ঢাকতে যাস বল দেখি সন্ধে? হ্যাঁ, জ্বর বলে বিরাটনাথকে ডেকে নিয়ে গেছে, ওষুধ খেয়েছে, ধন্বন্তরী বলে পায়ের ধুলো নিয়েছে, জমিদার বলে গৌরী সেন বলে ন্যাজ চুলকে দিয়েছে, তারা বলে আর হেসে লুটোপুটি। টাকা যাক, কিন্তু মনে হলো যেন আর ঘরে ফিরে কাজ নেই, ওই কলসিটায় আঁচলে জড়িয়ে পুকুরে ডুবে মরি। আজকাল যেন বড্ড বাড়িয়ে তুলেছে সন্ধে, আমি সংসার চালাই বা কি করে বল দেখি? কত টাকা মা? কত, 10-12 টাকার কম নয় বললুম। এক মুঠো টাকা কিনা স্বচ্ছন্দে। কথাটা তাহার সমাপ্ত হইতে পারিল না। প্রিয়বাবু আর্দ্র বস্ত্রে ব্যতিব্যস্তভাবে বাড়ি ঢুকিতে ঢুকিতে চেঁচাইয়া ডাকিলেন, সন্ধে, গামছা গামছা গামছাটা একবার দে দেখি মা। একোনাইট 30 শক্তি, বাক্সের একেবারে কোণের দিকে, 753। জগদ্ধাত্রী অগ্নিকাণ্ডের ন্যায় জ্বলিয়া উঠিয়া বলিলেন, একোনাইট ঘোচাচ্ছি আমি। শ্বশুরের অন্নে জমিদার শাস্তে লজ্জা করে না তোমার? কে বললে বিরাটনাথ থেকে সুদ ছেড়ে দিতে? কার জায়গায় তুমি হাড়ি দুলে এনে বসাও? কার জমি তুমি গোচর বলে দান করে এসো? হ্যাঁ, চিরটা কাল তুমি হাড় মাস আমার জ্বালিয়ে খেলে। আজ হয় আমি চলে যাই, না হয় তুমি আমার বাড়ি থেকে বার হয়ে যাও। সন্ধ্যা তীব্র কণ্ঠে কহিল, মা, দুপুরবেলা এসব তুমি কি শুরু করলে বলো তো? মা তেমনি ভাবে জবাব দিলেন, এর আবার দুপুর সকাল কি? কেউ ঠাকুর পুজো সেরে উনুনের ছাই পাশ দুটো গিলে যেন বাড়ি থেকে দূর হয়ে যায়। আমি অনেক সয়েছি, আর সইতে পারবো না, পারবো না, পারবো না। বলিতে বলিতেই তিনি অকস্মাৎ কাঁদিয়া ফেলিয়া দ্রুত বেগে তাহার ঘরের মধ্যে গিয়া প্রবেশ করিলেন। বললুম তাদের, জমিদার বলেই কি সুদের অতগুলো টাকা ছেড়ে দিতে পারি বিরাট? তোরা বলিস কি, কিন্তু কে কার কথা শোনে? আর তাদেরই বা দোষ কি? ওষুধ খাবে তো পত্তির জোগাড় নেই, নেট্রাম 200 শক্তি একটা ভোঁটা দিয়ে। সন্ধ্যার 2 চক্ষে অশ্রু টলটল করিতেছিল। সে অলক্ষ্যে আঁচলে মুছিয়া ফেলিয়া বলিল, কেন বাবা তুমি মাকে না জানিয়ে সব হাঙ্গামার মধ্যে যাও? আমি তো বলি যাব না, কিন্তু প্রিয় মুখুজ্জে ছাড়া যে গায়ের কিচ্ছুটি হবার জো নেই, তাও তো দেখতে পাই কোথায়কার রোগ হয়েছে, কোথায়কার। বক্তব্য সম্পূর্ণ করিতে না দিয়াই সন্ধ্যা চলিয়া গেল এবং তৎক্ষণাৎ শুষ্ক বস্ত্র ও গামছা আনিয়া পিতার হাতে দিয়া কহিল, আর দেরি করো না বাবা, ঠাকুর পুজোটি সেরে ফেলো, আমি আসছি। এই বলিয়া সে তাহার ঘরে চলিয়া গেল এবং প্রিয়বাবুও মাথা মুছিতে মুছিতে বোধ করি বা ঠাকুরের উদ্দেশ্যেই প্রস্থান করিলেন। বলিতে বলিতে গেলেন, আবার যে পেটটা কামড়াতে লাগলো। এতক্ষণ আপনারা শুনছিলেন কলতানের বিশেষ নিবেদন, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বামুনের মেয়ে দ্বিতীয় পর্ব। নিবেদনটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন, এবং সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আগামী সপ্তাহে ঠিক এই সময় আপনাদের কাছে আমরা নিয়ে হাজির হব বামুনের মেয়ে তৃতীয় পর্ব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন কলতান।